পেছনে ঘুরতো, ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে। একজন পুরুষ মানুষ কোন অবস্থায় একটা নারীকে বোরখা এবং জায়নামাজ গিফট করে। আমি আন্তর্জাতিকভাবে সার্টিফাইড একজন লিডারশিপ ট্রেনার, পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই আসামিগণ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এরা বাংলাদেশের বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিক প্রতিনিধি এবং দেশের ধনাঢ্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রদূত, সুশীল যে ব্যক্তিবর্গ আছে, এদেরকে প্রেমের পাদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে, মেলামেশা করে। এই অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সুকৌশলে বিভিন্নভাবে এদেরকে অবৈধ পন্থা অবলম্বন করে এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে, চাঁদা নেয়। এদের যে চক্র, 1 নম্বর আসামি সহ ধানমন্ডির একটা রেস্টুরেন্টে বসে আলাপ আলোচনা করে একটা মিটিং আয়োজন করে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় এই রাষ্ট্রদূতের নিকট থেকে $5 মিলিয়ন টাকা চাঁদা দাবি করবে এবং এই টাকা আত্মসাৎ করবে এবং এই টাকা আদায় করবে। তাৎক্ষণিক আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে অবগত হয়ে আসামিকে গ্রেপ্তার করে। আজকে আমরা গত তারিখে ওনার নিকট থেকে ওনার যেসব ডিভাইস জব্দ করা হয়েছিল, সেই জব্দকৃত ডিভাইসগুলো আমরা চেয়ে আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতের নিকট। বিজ্ঞ আদালত আজকে ধার্য তারিখ হিসেবে আজকে রেখেছিলেন শুনানির জন্য। আমরা শুনানি করেছি এবং আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি যে ফৌজদারি কার্যবিধির 517 ধারার বিধান অনুযায়ী উনি ওনার জব্দকৃত সকল ডিভাইস ফেরত পাওয়ার অধিকার রাখেন। তো বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট মামলার যিনি তদন্ত কর্মকর্তা আছেন উনাকে আদেশ দিয়েছেন, উনি আগামী ধার্য তারিখের আগে উনি কেন ওনাকে ফেরত দেওয়া হবে না এই মর্মে কারণ দর্শাবে এবং উনি ফরেন্সিক রিপোর্ট যত দ্রুত সম্ভব করে এই ডিভাইসটা ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন এই মর্মে উনি প্রতিবেদন দাখিল করেন। আমার এই পাসপোর্টে আমি যে প্রথম ভিসা পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস যিনি আছেন ওনার স্পন্সরে আয়ারল্যান্ড যাওয়ার একটি ভিসা। এবং আমার মনে হয় আজকে আদালতে যেই পাসপোর্ট জব্দ করে রেখা আছে এটার সাথে শুধু আমার না, আমার দেশ প্রধান যিনি আছেন তারও একটি সম্পর্ক আছে। আজকে মিডিয়ার মাধ্যমে আমি তাকে অনুরোধ করব যে আমি যদি বাংলাদেশের মেয়ে হয়ে থাকি স্যার, আমার মনে হয় এটা আপনার দায়িত্ব আমি যে নির্দোষ সেটা প্রমাণ দেওয়ার। আমাদের দেশের একটা ব্যর্থতা আমি বলবো, কারণ একজন পার্সন যখন বেইল পেয়ে যান স্বাভাবিকভাবেই তার আইনি অধিকারে তার পার্সোনাল যে জিনিসগুলো সেটা পাওয়া তার অধিকার হয়ে যায়। এখন যেটা বলছে ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন, আপনারা নোট করবেন যে একজন মানুষ যদি সে যে নিরাপরাধ এটা প্রমাণ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমার ডিভাইসগুলো আমার প্রয়োজন, তাই নয় কি? রাষ্ট্রের যদি আমার ডিভাইসে কোনো কিছু পাওয়ার থাকতো, এখনকার সময়ে আমাদের সাইবার সিকিউরিটি, আমাদের ডিজিটাল সিস্টেম এত ইমপ্রুভ, এটা 10 মিনিটে করা সম্ভব। ইনফ্যাক্ট আমি তাদেরকে অনুমতি দিয়েছি যে আপনারা আমার ডিভাইসে যা কিছু আছে কপি করে রেখে দিন, আপনাদের সময় নিয়ে সারা বছর লাগে আপনারা ইনভেস্টিগেশন করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের রাষ্ট্র যে সেটা করতে পারছে না, আমি মনে করি যে এটা আসলে আমাদের রাষ্ট্রের উইকনেসটা দেখায় যে কেন আমরা ডিজিটালি এত পিছিয়ে আছি, তাই নয় কি? আসলে আদালতকে হতে হবে নিউট্রাল একটা জায়গা। আদালতকে সবার জন্য আইন সমান, আপনি যত বড় হন যত ছোট হন। আমি মেঘনা আলম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন মানবাধিকার কর্মী এবং আমি আন্তর্জাতিকভাবে সার্টিফাইড একজন লিডারশিপ ট্রেনার, পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার, রাজনৈতিক প্রশিক্ষক। এটা ছাড়াও আমি যদি একজন সাধারণ মেয়ে হতাম তারপরও আমার সমান অধিকার আদালতে নিশ্চিত করার দায়িত্ব। সেই আদালতে দাঁড়িয়ে যখন এতগুলো কথা বলা হয় যেটা আপনারা মিডিয়াও পিক করেন, রাষ্ট্রীয় পক্ষ থেকে বলা হয় বা কেউ খুব ওভার এক্সাইটমেন্টে রাষ্ট্রের হয়ে বলে, হয়তো এটা রাষ্ট্রের কথা নয়, এই যে কথাগুলো যখন মিডিয়া পিক করে তারা এটা প্রকাশ করে এমন ভাবে যেন এটা বাস্তব। কিন্তু আমরা আজকে আদালতে দেখেছি যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ, কোনো উইটনেস, কোনো ভিকটিম, কোনো কিছুই নাই, শুধুমাত্র অজুহাত, অনুমান, তার ভিত্তিতে কোনো কেস আদালতে চলতে পারে না। এবং এই যে সারা বাংলাদেশে আমার সম্পর্কে একটা ভুল ধারণা এই কথাগুলোর মাধ্যমে ছড়াচ্ছে, তাই আমি হাত তুলে আগে আজ পরিষ্কার করেছি যে আপনারা যাকে নিয়ে কথা বলছেন তার উপরেও বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করছে। এবং একজন বিদেশি রাষ্ট্রদূতের চেয়ে এই দেশের একজন মিস বাংলাদেশ টাইটেল হোল্ডারের ভাবমূর্তি নষ্ট হওয়া আমাদের দেশের জন্য অনেক অনেক বড় ক্ষতি। ওই ক্ষতিটা হয়তো তাৎক্ষণিক দেখা যায় যে একজন শক্তিশালী মানুষ রাগ করলেন, তাৎক্ষণিক ভয়টা পাওয়া যায়। কিন্তু যখন আপনি আপনার দেশের টাইটেল হোল্ডার, আজকে কল্পনা করেন মিস জাপান, মিস ইন্ডিয়া, তারা যদি এই অবস্থায় থাকতো, কোনোভাবেই তার রাষ্ট্র তাকে এই অবস্থায় থাকতে দিত না। কারণ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রচুর দেশ, যে সমস্ত দেশ, সেই
দেশও আমাদের ভিসা রিজেক্ট করছে। বহু বহু জায়গায় মানুষ চান্স পাচ্ছে ইউনিভার্সিটিতে, কিন্তু তারপরে বলছে যে না, আমরা আপনাদের অ্যাডমিশন নিব না। এগুলো কেন হচ্ছে? কারণ আমরা নিজেরা আমাদের ভাবমূর্তি বৈশ্বিকভাবে করেছি। আমার দেশের মানুষ কি এক্সটর্শনিস্ট, এই ভাবমূর্তি আমাদেরকে দূর করতে হবে। কারণ এরকম কোনো কিছুর তো কোনো প্রশ্নই ওঠে না। আমি আদালতকে বলেছি আমি প্রমাণ দেব যে ঈসা আমার পিছনে ঘুরতো, ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে, কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত না। তো আমি বলবো প্রমাণ, রাষ্ট্র আইন প্রমাণের উপরে চলে। প্রমাণ অনুযায়ী আমি শুধু নির্দোষী নয়, প্রমাণ অনুযায়ী আমি একজন ভিকটিম, যার উচিত ছিল জাস্টিস সিক করা। কিন্তু আমি আসলে কার কাছে কি বিষয়ে জাস্টিস সিক করব? আজকে যদি আমি কোনো কমপ্লেইন করতে যাই, কোনো কেস করতে যাই, কিছু বলতে যাই, তাতে ক্ষতি হবে হচ্ছে ঈসার, যার ক্ষতি করলে আমার নিজেরই খারাপ লাগবে। তার হয়তো আমি জানি না আমাকে এই অবস্থা দেখে কেমন লাগে। আমি আজকে যেখানে এসেছি, এই যে বোরখা, এটা আমার আসলে সচরাচর আউটফিট না। এই বোরখা এভাবে কভার করা দেখা ঈসার ইচ্ছা ছিল। উনি হয়তো এই ভিডিওগুলো দেখবে, আমি জানি না সে কেমন ফিল করবে যে এখন আমি এগুলো করছি। এবং যারা বলে যে আপনারা নিজেরা বলবেন যে একজন পুরুষ মানুষ কোন অবস্থায় একটা নারীকে বোরখা এবং জায়নামাজ গিফট করে, নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ কুসম্পর্কে এটা সম্ভব না। আপনি একজন মুসলিম হয়ে, উনি একজন সৌদি রাষ্ট্রদূত, উনি মানুষকে হজ ভিসা দান করেন, এবং আমার বলাতে উনি একজন অপরিচিত মানুষ যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না, তাকে রমজানে সাহায্য করেছে হজ করার জন্য। সেই মানুষ, আমার মনে হয় না তার সাথে কুসম্পর্ক থাকলে তাকে জায়নামাজ গিফট করবে। হ্যাঁ, এটা সৌদি জায়নামাজ, এটা নামাজ পড়ার পোশাক। এবং আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি আজকে। এটা বক্স, তবে আমি খেজুরও নিয়ে এসেছি, আপনারা মিলিয়ে দেখবেন। হ্যাঁ, এই বক্স হাতে নেওয়া ঈসার ছবি আছে। তিনি বিএনপিকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে এই উপহার দিয়েছেন, সৌদি বাদশার খেজুর। এটা কিন্তু আমি মনে চাইলেও কাউকে দিলাম সেরকম উপহার না। এটা আমার কাছে এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের মাধ্যমে, কারণ এটার জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। এটা সৌদি বাদশারা দেয় হচ্ছে একটা সৌজন্য, একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য না। আপনারা যারা আছেন এখানে সাংবাদিক, আমি চাই এই বাদশার খেজুর, যেটার জন্য আমাকে মানুষ বলছে কত কিছু নিয়েছি তার কাছে, এই খেজুরটা যেন আপনারাও টেস্ট করেন। আই হ্যাভ ব্রট ইট উইথ মি।